গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভি এক্সপ্লানেশন নিয়ে এসেছি সেটা কুড়িতে হলু প্ল্যাটফর্মে রিলিজ হয়। এর IMDb রেটিং 5.6 আউট অফ 10 এবং রটেন টমেটোজে 20% ফ্রেশ। তবে আমি বলবো রেটিং না দেখতে, কারণ মুভিটা সত্যিই বেশ ভালো, তোমাদেরও এটা দেখতে বেশ মজা লাগবে। এই মুভিটা ক্লাইভ বার্কারের লেখা বুকস অফ ব্লাড থেকে ইন্সপায়ার্ড এবং এতক্ষণে তোমরা মুভির নাম অবশ্যই জেনে গেছো, বুকস অফ ব্লাড। এর সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও শেষে বলবো। এবার আর দেরি না করে শুরু করা যাক সিনেমার গল্প। এই মুভিতে মোট 3টে গল্প 3টে আলাদা আলাদা টাইম লাইনে চলে, যেটা ক্লাইম্যাক্সে এসে মোটামুটি মিশে যায়। মুভি শুরু হয় দূর থেকে এক ব্যক্তিকে রকিং চেয়ারে দেখিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে এক মহিলা কণ্ঠে কিছু কথা শোনা যায়, যেটা এরকম: প্রত্যেককে একদিন মারা যেতে হবে, কিন্তু অনেক সময় কিছু মৃত্যু এতটাই মর্মান্তিক যেটা জীবিত মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কিন্তু কোনো এক জায়গা আছে যেখানে এই মৃত ব্যক্তিরা তাদের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলো লিখে রাখে, সেটাই বুকস অফ ব্লাড। সিন চেঞ্জ হয়ে আমরা একটা লাইব্রেরিয়ানকে দেখি, যাকে বেনেট বলে এক ব্যক্তি ছুরি গলায় ধরে টাকা ফেরত চায়। লাইব্রেরিয়ানের কাছে এখনও কোনো টাকা ছিল না, তাই ও বেনেটকে একটা বইয়ের কথা বলে যার দাম লাখে। লাইব্রেরিয়ান বেনেটকে সেই বইয়ের ঠিকানা দেয়, কিন্তু বেনেট তাও ওর গলা কেটে ওকে মেরে ফেলে এবং লাইব্রেরিয়ান একটা ক্রিপি হাসি হেসে মারা যায়। বেনেট ওখান থেকে ওর পার্টনার স্টিভের সাথে বইয়ের খোঁজে র্যাভেনমোর বলে এক জায়গায় যাওয়ার কথা বলে। তখন স্টিভ জানায় ওই জায়গাটা নাকি চার্নোবিলের মতো একটা বাজে ঘটনার জন্য কুখ্যাত। তাও ওরা ওই বইটা নিতে র্যাভেনমোরের দিকে যায়, কারণ বেনেটের কথায় এটাই ওর শেষ বাজে কাজ ছিল। সিন চেঞ্জ হয়ে যায় এবং প্রথম গল্প শুরু হয়। আমরা এক জায়গায় জিনা বলে একটা মেয়ের নাম রক্ত দিয়ে লেখা দেখি এবং আমাদেরকে সোজা একটা সমুদ্র সৈকতের পাড়ে জেনার বাড়িতে নিয়ে চলে আসা হয়। জেনা আর ওর মায়ের কথা শুনে বোঝা যায় কোনো একটা ঘটনার পর থেকে ও বেশ ডিপ্রেশনে আছে, যেটার ওষুধ ও প্রায় 1 সপ্তাহ ধরে খাচ্ছে না। এবং ওর একটা অসুখ আছে যার জন্য সামান্য শব্দ যেমন চেবানো বা গেলা বা কাঁটা চামচের আওয়াজ ইত্যাদি ওর খুব বেশি কানে লাগে। এবং এই ঘটনার মধ্যে আমরা জেনার একটা স্কেচ দেখি যেটা খুবই ডিস্টার্বিং ছিল। জেনার মা ওর বয়ফ্রেন্ডকে জানায় ছোটবেলা থেকেই জেনাকে অনেক সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে এবং অনেক কিছু করেছে ওর মেন্টাল হেলথের জন্য, কিন্তু জেনা যেন নিজেই ভালো হতে চায় না। তাই ওর মা ওকে দ্য ফার্ম বলে একটা মেন্টাল ইনস্টিটিউশনে পাঠিয়ে দেবে, যেটা জেনা দূর থেকে শুনে নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে জেনা ঘরে রাখা অনেকগুলো টাকা নিয়ে ওখান থেকে পালায়। ও লস অ্যাঞ্জেলাসে যাওয়ার জন্য বাসের টিকিট কাটে এবং খেয়াল করে একজন মধ্যবয়স্ক লোক ওর দিকে তাকিয়ে আছে। বাসে উঠে ওর মনে হয় লোকটা এসির ভেন্ট থেকে ওকেই দেখছে। কিছুক্ষণ পরে ওই লোকটা সত্যিই বাসে উঠে পড়ে, তাই জেনা তার পরে স্টপেজেই নেমে যায়। একটা অচেনা শহরে মাঝরাতে জেনা কোথায় থাকবে ভেবে স্পাইডার্স ওয়েভ ক্যাফেতে ঢুকে একটা হোমস্টে বুক করে। হোমস্টেতে যাওয়ার সময় জেনা সেই বেনেটের গ্রিন কারের সঙ্গে প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল। যাই হোক, হোমস্টেতে পৌঁছে ওখানকার মাঝবয়সী দুজন ওনার এলিন আর স্যামের সঙ্গে জেনার পরিচয় হয় এবং এখানে গ্যাভিন বলে একটা ছেলেও থাকছিল। আমরা তখন জানতে পারি এলিন একজন নার্স ছিল এবং স্যাম ফার্নিচার বানাতো। গ্যাভিন আর জেনা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে যাতে ওরা পরের দিন কফি খেতে যেতে পারে। এরপর জেনা এলিনের দেওয়া চা আর কেক খেয়ে নিজের রুমে যায়। যাই হোক, জেনা প্রথম দিনই বুঝতে পারে এই বাড়িতে বেশ আরশোলার সমস্যা ছিল
কিন্তু এলিন আরশোলাগুলোকে মারত না, বরং বাইরে ফেলে দিত। ওর মতে প্রাণ নেওয়া সহজ, কিন্তু দেওয়া সহজ নয়। সেই রাতে জেনা ঘুমানোর পর হঠাৎই খুব বাজে রকম হ্যালুসিনেশন করতে শুরু করে, যেখানে ও ওর মায়ের মুখ ডেমনিক হয়ে যেতে দেখে। গ্যাভিনের সাথে শারীরিক হতে গেলে কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাসে দেখার সেই লোকটা জানলা দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে এবং ওর মনে হয় স্যাম আর এলিন এসে ওর হাইট মেপে নিয়ে যাচ্ছে। জেনা নিজের মুখ থেকে শত শত আরশোলাও বেরোতে দেখে, কিন্তু ও কোনো মতেই নিজেকে নড়াতে পারে না। সকালে ঘুম থেকে উঠে জেনা ভাবে মেডিসিন ছেড়ে দেওয়ার জন্য হয়তো দুঃস্বপ্ন দেখেছে। এরপর আগের দিনের প্ল্যান মতো সকালের কফির জন্য জেনা সেই ক্যাফেতে গিয়ে গ্যাভিনের ওয়েট করতে থাকে, কিন্তু গ্যাভিন আসে না। তখনও আবার সেই ভদ্রলোককে ক্যাফের বাইরে দেখতে পায় এবং ক্যাফের পেছনের রাস্তা দিয়ে পাগলের মতন পালিয়ে হোমস্টেতে পৌঁছে যায়। ও এলিনকে বলে ও খুব অ্যাংজাইটিতে ভুগছে। এলিন তখন জেনাকে নিজের পরিবারের কথা বলে, যাতে জেনাও স্বাচ্ছন্দ্য বোধ করে ও কেন অ্যাংজাইটিতে ভুগছে সেটা এলিনকে বলতে পারে। এলিনের পরিবারে ও আর স্যাম ছাড়াও ওর দুটো বাচ্চা ছিল, যার মধ্যে ছোট্ট ছেলেটা জন্মের পরেই মারা গেছে এবং মেয়ে সিলো এখনও ওদের সাথেই আছে তার 2 সন্তানকে নিয়ে। তখন জেনাও ওর কাহিনী শোনায়, যেখানে ও পুরো কথা না বললেও বোঝা যায় যে জেনা স্কুলে একটা ছেলের সাথে এমন কিছু হয়েছে যার জন্য অনেকে জেনাকেই দায়ী ভাবে। সবাই যেন ওর দিকে তাকিয়ে থাকে এবং ওর এখনও মনে হচ্ছে যেন কেউ ওকে ফলো করছে, যে আসলে এক্সিস্টই করে না। এলিনের মাতৃসুলভ ব্যবহারের জন্য জেনা ওকে বলে ও আরও কিছুদিন এখানেই থাকবে। রাতে আবার জেনা নিজের রুমের দেওয়াল থেকে ব্রিদিং এবং স্ক্র্যাচিংয়ের আওয়াজ পায়। ও ওয়ালপেপার ছিঁড়ে সরিয়ে দেয় এবং ছোট্ট একটা ফাঁক দেখতে পায়, যেখানে ও একজন মেয়েকে দেখে যার চোখ মুখ সব কিছু বন্ধ এবং সে প্রায় জম্বিতে পরিণত হয়েছে, শুধু বেঁচে আছে এক ধরনের স্যালাইনের মতন জিনিসের জন্য। জেনা বুঝে যায় এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে এবং গ্যাভিনের তখনই মেসেজ আসে, যার রিপ্লাইয়ে জেনা গ্যাভিনকে পুলিশ ডাকতে বলে। কিন্তু আমরা দেখতে পাই গ্যাভিনের মোবাইল এলিনের হাতে ছিল এবং এলিন তখনই জেনাকে রুমের দরজা খুলতে বলে। জেনা দরজা খুলেই এলিনকে নাইট ল্যাম্পের স্ট্যান্ডটা দিয়ে মেরে অজ্ঞান করে পালানোর চেষ্টা করে, কিন্তু পুরো ঘর তালা দিয়ে লক করা ছিল, তাই ও কোথাও বেরোতে পারে না। জেনা সিঁড়ির কাছে একটা ছোট্ট ওপেনিং খুঁজে পায়, কিন্তু ভেতরে ঢুকেই ও এরকম আরও অনেকগুলো জম্বির মতো মানুষ দেখতে পায়, যারা বেঁচে থেকেও বেঁচে নেই। জেনা ওখান থেকে কোনো মতে বেরোয় এবং স্যাম ওকে বাইরেই ধরে ফেলে। এলিন সঙ্গে সঙ্গেই জেনাকে এক ধরনের ইঞ্জেকশন পুশ করে, এতে জেনার হাত পা অনড় হয়ে যায়, ঠিক হোমস্টেতে আসার প্রথম রাতের মতন। এবার এলিন জেনাকে বলে ও যখন হসপিটালে নার্স ছিল তখনও মানুষকে রোগে কষ্ট পেতে দেখে নিজের জড়িবুটি দিয়ে তাদের কষ্ট দূর করার চেষ্টা করেছিল এবং অনেকের তাতে লাভও হয়েছিল। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এসবের জন্য এলিনকে আর্লি রিটায়ারমেন্ট দিয়ে দেয়, আর স্যামেরও ফ্যাক্টরিতে তালা লেগে যাওয়ায় ওর কাজটাও চলে যায়। এর মধ্যে ওর মেয়ে জামাই নিজেদের আলাদা বাড়ি কিনে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই এলিনের মাথায় বুদ্ধি আসে ওর মেয়ে জামাই ও তার বাচ্চাদেরকে একই ছাদের নিচে রাখার এবং পরিবারকে ভাঙতে না দেওয়ার। এলিন ওদের চোখ বের করে নেয়, জিভ কেটে নেয় এবং কান বন্ধ করে দেয়, যাতে এই পৃথিবীর কোনো কষ্ট ওরা দেখতে, শুনতে বা বুঝতে না পারে। এবং এই বাড়িতে হোমস্টেতে আসা অনেক যাত্রীকেও ওরা এভাবেই নিজের পরিবার বানিয়ে নিয়েছিল। এমনকি গেভিনও এখন এভাবেই ওদের সঙ্গে আছে। ঠিক এই সময়ে কেউ ওদের বাড়ির বেল বাজায় এবং এলিন দরজা খুললে আমরা সেই লোকটাকে দেখি যে জেনার পিছু করেছিল। এর নাম ছিল মিস্টার বালসাম। এলিন ওকে ঘরে ডেকে নিয়ে যায় এবং চা অফার করে। তখন মিস্টার বালসামের কথায় জানা যায় ওর ছেলের নাম টনি, যে জেনার সাথে স্কুলে পড়তো। টনি ডিপ্রেশনের শিকার ছিল, কিন্তু ও যখন মারা যায় তখন ওর শেষ কথা জেনার সাথেই হয়েছিল। তাই মিস্টার বালসাম জেনার সাথে কথা বলে জানতে চায় ওর সাথে টনির কী এমন কথা হয়েছিল যার পরেই টনি সুইসাইড অ্যাটেম্প্ট করে।
ঠিক এই সময়ই স্যাম পেছন থেকে এসে একটা রড দিয়ে মিস্টার বালসামের মাথায় মেরে ওকে মেরে ফেলে। এই সময় জেনার হাত পা একটু একটু করে কাজ করা শুরু করে, আরও নিজেকে ঘষটিয়ে হামাগুড়ি কেটে রান্নাঘরের জানলা দিয়ে ওদের ঘরের বাইরে বেরোয় এবং টুল শেডে ঢুকে পড়ে। সারপ্রাইজিংলি স্যাম আর এলিন ওখানেও একজনকে কেটে চিড়ে রেখেছিল, যাকে দেখে বেনেট বলেই মনে হয়। এবার বেনেট এখানে কি করে এলো সেটা পরের গল্পে জানতে পারবে। এলিনের ভাষায় মিস্টার বালসাম এবং বেনেট বাগানে থাকা আগাছার মতন ছিল, যাদেরকে সুন্দর বাগানের অংশ বানানো যাবে না, তাই এদেরকে উপরে ফেলে দিতে হবে। জেনা টুলশেড থেকে বেরিয়ে মিস্টার বালসামের গাড়ি নিয়ে পালাবে ভাবে, কিন্তু গাড়িতে চাবিটা ছিল না। ততক্ষণে স্যাম আর এলিনও বালসামকে নিয়ে চলে আসে। জেনা ওদেরকে দেখেই পেছনের সিটে পায়ের কাছে লুকিয়ে পড়ে। স্যাম মিস্টার বালসামকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করে একটা ক্লিফের সামনে নিয়ে যায় এবং পেছনে অন্য একটা গাড়ি নিয়ে এলিনও চলে আসে। বেশ কিছু পাথর ভরে স্যাম গাড়িটাকে স্টার্ট দেয় এবং ক্লিফ থেকে ছেড়ে দেয় এবং মিস্টার বালসামের সঙ্গে সঙ্গে জেনাও গাড়ি সমেত উপর থেকে নিচে পড়ে যায়। এখান থেকে শুরু হয় তৃতীয় গল্প, যেখানে মাইলসের নাম ঠিক একইভাবে রক্ত দিয়ে লেখা থাকে। গল্প শুরু হয় একটা ভিডিও টেপ দেখিয়ে, যেখানে সাইমন নামে এক ব্যক্তিকে একটা বন্ধ ঘরে নগ্ন অবস্থায় ঢুকিয়ে দেওয়া হয় এবং কয়েক মিনিটের মধ্যেই ওই ঘরের আলো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। যখন আলো আসে তখন সাইমন মাটিতে পড়ে কাঁপছিল এবং পুরো ঘরের দেওয়ালে রক্ত দিয়ে অনেক কিছু লেখা ছিল। এই ভিডিও টেপটা দেখছিল ম্যারি, এখন যার বর্তমান বয়ফ্রেন্ড হলো সাইমন। এটা কিভাবে হলো সেটাই এবার জানবো আমরা। মেরির একটা ছেলে ছিল মাইলস, যার ক্যান্সার হয়েছিল। মেরি যখন মাইলসকে কনসিভ করেছিল তখনই ওর হাজব্যান্ড ওকে ছেড়ে চলে যায়, কিন্তু মাইলসের শেষ সময়ে ওর হাজব্যান্ড মধ্য অবস্থায় ওকে একবার হসপিটালে দেখতে আসে, কিন্তু মেরি ওর সাথে মাইলসের দেখা করতে দেয় না। অবশেষে মাইলস একদিন মারা যায়। মেরি এরপর আরও বেশি করে কাজে মন দেয়। তখনই একদিন সাইমন মেরির অফিসে আসে এবং নিজেকে মৃতদের বার্তাবাহক বলে। মেরি ওকে বিশ্বাস করতে চায় না, কিন্তু সাইমন ওকে বলে মাইলস ওর কথা বলতে সাইমনকে পাঠিয়েছে। তাই মেরি সাইমনকে ঠিক শুরুতে দেখানো ভিডিও টেপের মতনই একটা ঘরে বন্ধ করে দেয় এবং সাইমনের কথার সত্যতা যাচাই করে। কিছুক্ষণের মধ্যেই ঘর অন্ধকার হয়ে যায় এবং অদ্ভুত আওয়াজ ওদের কানে আসে। লাইট অন হলেই সেইভাবেই সারা দেওয়ালে রক্তের লেখায় ভরে ওঠে এবং সাইমন নিচে পড়ে কাঁপতে থাকে। এর মধ্যে মাইলসের লেখা একটা মেসেজ ছিল, আই অ্যাম নট স্লিপিং মমি। এই মেসেজটা দেখে মেরি সাইমনকে বিশ্বাস করতে শুরু করে। মেরির মধ্যে মাইলসের সঙ্গে কথা বলার ইচ্ছা আরও প্রবল হয়ে যায় এবং মেরি ভাবে মাইলস বোধহয় সত্যিই সাইমনের মাধ্যমে ওর মায়ের সঙ্গে কথা বলতে চাইছে। সাইমন এরপর মেরিকে একদিন বলে ও জানে মাইলস কোথায় থাকে, আর মেরির বাড়িতেই মাইলসের রুমে মেরিকে নিয়ে যায়। ও মেরিকে বলে মাইলস সবসময় তোমার কাছেই থাকে, কারণ ওর শেষ ইচ্ছা এটাই ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যেও কোথাও যেন সামান্য একটু সন্দেহ মেরির মনে রয়ে গিয়েছিল। তাই সাইমন মেরিকে বলে সব সময় সব কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার না করতে এবং নিজের বিজ্ঞানভিত্তিক বিচার বিবেচনা থেকে বেরিয়ে এসে ওকে বিশ্বাস করতে, যাতে সাইমনের মাধ্যমে মেরি মাইলসের সাথে কথা বলতে পারে, ওর সঙ্গে থাকতে পারে। সময়ের সাথে সাথে মেরি আর সাইমনের কাছাকাছি চলে আসে, কিন্তু মেরি পরে বুঝতে পারে সাইমন মাইলসের মতন আরও অনেক আত্মার অসম্পূর্ণ কাহিনী জানে এবং এই পৃথিবীকে বলতে পারে। তাই ও মাইলসের কাহিনী নিয়ে একটা বই লেখে। আর আজকে মেরি সমস্ত সায়েন্টিস্ট কমিউনিটির লোকজনকে একত্রিত করেছে সাইমনের এই গিফট দেখানোর জন্য। তখনই আমরা কিছুদিন আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন মেরি সাইমনকে ওরই এক স্টুডেন্টের সাথে ওরই বাড়িতে ওরই বিছানায় আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল। সাইমন তখন প্রচণ্ড নেশায় ছিল এবং মেরি সাইমনকে প্রশ্ন করলে ও সব সত্যি কথা বলে ফেলে। সাইমন আসলে মেরির এক্স হাজব্যান্ডের বানানো একটা প্ল্যান ছিল, কারণ ও মাইলসের সঙ্গে ওর হাজব্যান্ডকে দেখা করতে দেয়নি। তাই ও সবার সামনে ম্যারিকে প্রফেশনালি ছোট করে সেটার প্রতিশোধ নিতে চেয়েছিল।
সাইমনকে যেহেতু মেরির এক্স হাজব্যান্ড পাঠিয়েছিল, তাই সাইমন আগে থেকেই মেরি এবং মাইলসের সম্পর্কে অনেক কিছুই জানত। আর ভিডিও টেপে বা সাইমনের সেই পরীক্ষার দিনে ও আগে থেকেই মেনটেন্যান্সের লোককে টাকা খাইয়ে সম্পূর্ণ দেওয়াল জুড়ে ফেনফথ্যালিন দিয়ে লিখে এসেছিল, যেটা লাইট অফ হওয়ার পরে ও অ্যামোনিয়া স্প্রে করায় রক্তের মতন দেখতে লাগে। আরও নিজেকে সামান্য পেনিসিলিনের ডোজ দিত, যেটাতে ওর অ্যালার্জি ছিল, তাতেই ওই কাঁপুনি। সাইমন আসলে একজন কন আর্টিস্ট যে বহুবার জেল গিয়েছে, এবং ও জানে এখন সাইমনকে মেরি জেলে দিতে পারবে না। তাহলে সাইমন বলবে এটা মেরিরই প্ল্যান ছিল। মেরি এসব শুনে একদম ভেঙে পড়ে এবং ও মাইলসের ঘরে যায়। ও মাইলসের সমস্ত খেলনা, বালিশ, চাদর ধরে কান্নাকাটি করতে থাকে। তখনই ও মাইলসের নিঃশ্বাসের শব্দ পায় এবং বোর্ডে একটা লেখা ওঠে, ব্রিং হিম টু আস, মানে ওকে আমাদের কাছে নিয়ে এসো। পরের দিন সকালে সাইমনের কিছুই মনে ছিল না যেগুলো ও মদ্যপ অবস্থায় মেরিকে বলেছিল। তাই মেরি ওকে বলে আজ রাতটায় মেরি আর সাইমনকে এখানেই থাকতে হবে, কারণ রাতে কিছু ইনভেস্টার্স এবং সায়েন্টিফিক কমিউনিটির লোক আসবে যারা ওদের নতুন প্রজেক্টকে স্পন্সর করবে। এবং সাইমনও টাকা পয়সার কথা শুনে থেকে যায়। কিন্তু আমরা তখন মেরির পাশে মাইলসকেও দোলনায় দেখি। এবার আমরা চলে আসি আবার সেই পার্টির রাতে। মেরি তখন গেস্টদেরকে বলে সাইমন আজও তোমাদেরকে ওর শক্তির ডেমনস্ট্রেশন দেখাবে, যাতে সবাই ওকে বিশ্বাস করে এবং খুব তাড়াতাড়ি ওরা স্পন্সরশিপ পায়। মেরি সাইমনকে বলে ও মাইলসের রুমে সমস্ত ব্যবস্থা করে রেখেছে এবং ওকে মাইলসের রুমে নিয়ে যায়। এরপর মেরি সাইমনকে নগ্ন করে ভালো করে চেক করে এবং মাইলসের রুমের দরজা বন্ধ করে দেয়। মেরি শুধু সাইমনের কানে গিয়ে বলে, তুমি যা করেছো তাতে ওরা সত্যিই রেগে গেছে। দরজা বন্ধ হওয়ার পর সাইমনের পৃথিবী পাল্টে যায়, যখন সত্যি লক্ষ লক্ষ অতৃপ্ত আত্মা এসে নিজেদের না বলা গল্পগুলো সাইমনের সর্বাঙ্গে লিখে দেয়। পুরো শহর কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় এবং সাইমন নিজে পরিণত হয় বুক অফ ব্লাডে। এবারে আসবে শেষ গল্প, যেটা আবার শুরুতে চলে যাবে বেনেটের কাছে। তোমাদের বোঝার সুবিধের জন্য বলে রাখি, ওই 3টে গল্পের মধ্যে শুধুমাত্র মেরি, মাইলস আর সাইমনের গল্পটা 1993-এর এবং বাকি জেনা এবং বেনেটের গল্প দুটোই কুড়ির। যাই হোক, আমরা আবার বেনেট আর স্টিভকে বুক অফ ব্লাডের খোঁজে সেই রাতেই স্পাইডার ওয়েভ ক্যাফেতে দেখতে পাই। ওরা 2 কাপ কফি নিয়ে টাকা না দিয়ে ক্যাফের ছেলেটাকে ভয় দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং জেনাকে প্রায় মারতে মারতে বাঁচে। আর গাড়ি নিয়ে ওরা সোজা র্যাভেন মোড়ে ঢোকে। এই এলাকার প্রায় সবকটা বাড়ি ভাঙাচোরা এবং ফাঁকা ছিল। এমন সময় ওদের গাড়িটাও বন্ধ হয়ে যায়। বেনেট গাড়িতে কি হয়েছে দেখতে সামনে যায়, তখনই স্টিভ ওর মায়ের আত্মাকে গাড়িতে দেখতে পায় এবং তার পিছু পিছু চার্চে গিয়ে ঢোকে। বেনেট ও স্টিভের খোঁজে ওর পেছনে যায়, কিন্তু স্টিভ ওর মায়ের আওয়াজ পেয়েছে এবং তার কাছে যাবে বলে নিজের মুখের নিচে একটা পিস্তল রেখে নিজের খুলে উড়িয়ে দেয়। বেনেট এরপরেও না পালিয়ে 47 টলিংটন মানে ম্যারির বাড়িতে গিয়ে পৌঁছায়, আর বেনেট ওর বই খুঁজে পায় সাইমন হিসেবে। বেনেটের নাম তখন সাইমনের শরীরে উঠে গেছে এবং বেনেট দেখে ওর সারা শরীরে হাজার হাজার ইঁদুর এসে উঠছে। ছুরি বের করে ইঁদুর মারার জন্য বেনেট নিজেকেই ক্ষতবিক্ষত করে নেয় এবং অবশেষে ও এলিনের বাড়িতে আশ্রয় নিতে আসে। সেই সময় স্যাম গ্যাভিনকে নিজের কষ্ট থেকে মুক্তি দিচ্ছিল, আর বেনেট কিছু বুঝে ওঠার আগেই এলিন ওর স্বপ্নের বাগান রক্ষা করার জন্য বেনেট নামক আগাছাকে সঙ্গে সঙ্গে দূর করে দেয়। সেই দিনই জেনা টুলশেডে বেনেটের চেরা কাটা শরীরটা দেখেছিল। এবার স্টোরি আবার জেনাকে দেখায় যে সেই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিল, কিন্তু বেঁচে উঠলেও টোনের মৃত্যুর ঘটনাও ভুলে যায়নি, কারণ সত্যি ও টনির মৃত্যুর জন্য দায়ী ছিল। যেদিন টনি মারা যায় সেদিন ও ছাদে দাঁড়িয়ে জেনার সঙ্গেই কথা বলছিল। জেনা নিজের রুমে বিছানায় বসে টনিকে আবোল তাবোল বকে, ওর ব্রেন ওয়াশ করে, যেমন এই জীবনের আসলে কোনোই মানে নেই, মৃত্যুই আসল সত্যি। আমরা দুজনে 2 জায়গায় থাকলেও
একসাথেই প্রাণ দেব এবং মৃত্যুর পরও অনন্তকালের জন্য এক হয়ে যাব ইত্যাদি। টনি ভাবে জেনা সত্যি ওর বাড়ির ছাদে দাঁড়িয়ে ওর সাথে একসাথে প্রাণ দেবে এবং ছাদ থেকে ঝাঁপ দেয়। জেনা এতদিন চেষ্টা করছিল যাতে টনির মৃত্যুর দায়টাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু ও আজ স্বীকার করে ওর জন্যই টনি মারা গেছে এবং ওর ভিতরে যে গিল্টের কষ্ট ছিল সেটাকে ও চিরতরে দূর করার জন্য আবার এলিনের কাছে ফেরত যায়। ও নিজের ভবিতব্য এলিনের বাড়ির দেওয়ালে চোখ, কান, জিভ সব কিছু বন্ধ করে পৃথিবী থেকে দূরে একাকিত্বেই মেনে নেয়। আর ব্যাস, এইভাবেই শেষ হয় বুকস অফ ব্লাডের গল্প। বুকস অফ ব্লাড বইটা থেকে এরকম আরও অনেকগুলো মুভি তৈরি করা হয়েছে, যার মধ্যে ক্যান্ডিম্যান এবং দ্য মিডনাইট মিড ট্রেন উল্লেখযোগ্য। এই গল্পগুলো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপো। আজ তবে এটুকুই। ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।